আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষে মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। আলোচনা চালিয়ে নিতে এমন সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট। অব্যাহত থাকবে অবরোধ। চট্টগ্রাম সিটি কলেজে কয়েক ঘন্টা ধরে ছাত্রদল শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে বিরোধ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন। দেশে এভিয়েশন হাব গড়ে তুলতে চায় সরকার, জানালেন প্রতিমন্ত্রী। বিমানকে দুর্নীতিমুক্ত করতে নেওয়া হবে পদক্ষেপ, একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা। বিদ্যুৎ জ্বালানি সংকটে বিপর্যস্ত কক্সবাজারের পর্যটন খাত, অনেক হোটেল মোটেলই সীমিত করেছে গ্রাহক সেবা। পরিস্থিতির উন্নয়নে সরকারের হস্তক্ষেপ চান সংশ্লিষ্টরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চুক্তির প্রস্তাব জমা এবং আলোচনায় কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত কার্যকর থাকবে এটি। পাকিস্তানের অনুরোধে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত, তবে ইরানি বন্দরগুলোতে অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি জানান ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি দাবি করেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে ওয়াশিংটন। জানান, এই যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্তই কার্যকর থাকবে যতক্ষণ না ইরানের নেতা প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি ইরান। এদিকে বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল হয়েছে। হোয়াইট হাউস সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। ইরানি প্রতিনিধিদের সাথে চুক্তি চূড়ান্ত করতে দ্বিতীয় দফায় বুধবার ইসলামাবাদ সফরের কথা ছিল জেডি ভ্যান্সের। চুক্তি না করা পর্যন্ত ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে। এর আগে তেহরানের সাথে প্রথম দফার শান্তি আলোচনায় অংশ নিতে উচ্চপদস্থ কূটনীতিক সহ পাকিস্তান সফর করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সংঘাতময় পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রা। দীর্ঘ 7 সপ্তাহ পর ফের খুলে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক শিক্ষার্থীদের কোলাহলে জেগে উঠছে বিদ্যালয় প্রাঙ্গণ। শিশু কিশোরদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি স্কুলে তৈরি করা হয়েছে নির্দিষ্ট গ্রিন জোন বা জরুরি আশ্রয় কেন্দ্র। দীর্ঘ সময় পর ফের স্বাভাবিক জীবনে ফেরার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশটির বাসিন্দারা। আতঙ্ক ও অনিশ্চয়তা কাটিয়ে ওঠার পর খুলেছে স্কুল, তাই এমন উচ্ছ্বাস শিশুদের মাঝে। 1 মাসেরও বেশি সময় পর ফের স্কুল প্রাঙ্গণ মুখরিত শিক্ষক শিক্ষার্থীদের কোলাহলে। চট্টগ্রামে দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্র দলের নেতা কর্মীরা। দুপুরে সিটি কলেজের সামনে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করে ছাত্রদল ও শিবির একে অপরকে দোষারোপ করেন। উভয় পক্ষই দাবি করেন, হামলায় তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দিনভর এভাবে দফায় দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা। সকালে এক দফা সংঘর্ষের পর বিকেলে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ালে পুরো নিউ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের ভবনের দেয়ালে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা একটি গ্রাফিতি রয়েছে। ছাত্রদল নেতাকর্মীরা সেখানে ছাত্র শব্দটি মুছে গুপ্ত লিখে দেয়ায় সংঘর্ষের সূত্রপাত। চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। অনেকের হাতে দেখা যায় কিরিচ, লাঠিসোঁটা। আহত হয় বেশ কয়েকজন, একজনের গোড়ালি কেটে যায়। ওরা যারা পরপক্ষে যারা ছিল ওরা বলে দে এখান থেকে পাকাপাকি লাগছে জারি। এদিক থেকে একদল আসছে আর একদিক থেকে একদল আসছে। একদল শুনছি ওনারা হলে শিবির, একদল বিএনপি। পরীক্ষা চলাকালীন সময় যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে তার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্র দলেও অঙ্গ সংগঠন নিয়ে এখানে আমরা অবস্থান করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলে আবারও সড়কে অবস্থান নেয় উভয় পক্ষ। পুলিশের উপস্থিতি ছিল প্রাথমিকভাবে, যে ধাওয়া পাল্টা দেওয়ার বিষয়টি ছিল আমাদের পুলিশ উপস্থিতির পরে এই বিষয়টা সমাধানে চলে আসে। এই পরিস্থিতিতে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা হয়েছে।
দেশের বিমান খাতকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর এবং এভিয়েশন হাব গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এছাড়া নীলফামারীতে এভিয়েশন হাব এবং সৈয়দপুর কার্গো হ্যান্ডলিং কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা নিয়েও চলছে যাচাই বাছাই। 5 থেকে 6 মাসের মধ্যে বিমান খাতে দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করার কথাও জানান তিনি। কাছাকাছি সময় একাধিক ফ্লাইট অবতরণ করলেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লেগে যায় হজবরল। বিশেষ করে রাতে চাপ বাড়ে কয়েক গুণ। লাগেজ বেল্ট আর ইমিগ্রেশনই লেগে থাকে লম্বা জট। সমাধানে কি করছে সরকার? আমরা ইতিমধ্যে সিভিল এভিয়েশনকে নির্দেশ দিয়েছি যে স্লটগুলো এমনভাবে করেন যাতে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পরে আমাদের প্লেনগুলি ল্যান্ড করে কন্টিনিউয়াসলি সকাল থেকে গভীর রাত পর্যন্ত বা 24 আওয়ার্স। 2টি গেট করেছি, 3টি স্ক্যানার মেশিন বসিয়েছি যাতে করে প্রবাসীরা আসলে পরে আর এই জটের মধ্যে না পড়তে হয় এবং তাড়াতাড়ি তারা যাতে বের হতে পারে। যাত্রীদের লাগেজ খোয়া যাওয়া বা ব্যাগ কেটে মালামাল চুরির ঘটনা কি থামানো গেছে? প্রবাসীরা যাতে লম্বা লাইন ধরে বা তাদের থাকতে না হয়, আপনার ইমিগ্রেশন করতে তাদের লম্বা প্রবলেম না হয়, সেগুলি কিন্তু কিছু কিছু সর্ট আউট আমরা ইতিমধ্যেই করেছি। কিছু ব্যাগ কাটা হতো, ব্যাগ চুরি হতো, সেগুলি প্রথম দিকেও হতো। আমাদের 1 মাস থেকে কিন্তু এই কমপ্লেনটা আর নাই। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি সৈয়দপুর কার্গো হাব তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখছে সরকার। চিন্তা করেছি যে একটা এভিয়েশন হাব তৈরি করার জন্য নীলফামারীতে অনেক জায়গা আছে, সৈয়দপুরে আমরা কার্গো হ্যান্ডলিং করার জন্য বিস্তর একটা সম্ভাবনা রয়েছে। এগুলি নিয়ে আমরা স্টাডি করছি। বিদেশি প্লেনগুলি যারা রিফুয়েলিং করতে যায় অন্য জায়গায়, সেটাও এখানে করা সম্ভব। তীব্র লোডশেডিং আর জ্বালানি সংকটে বিপর্যস্ত কক্সবাজারের পর্যটন খাত বাধ্য হয়ে অনেক হোটেল সীমিত করছে সেবার মান। পর্যটকরা হোটেল বুকিং এর আগে নিশ্চিত হয়ে নিচ্ছেন জেনারেটর সুবিধা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ হস্তক্ষেপ চান সংশ্লিষ্টরা। 5 তারকা মানের এই হোটেল কদিন আগেও ছিল আলো ঝলমলে, অথচ জ্বালানি সংকট আর তীব্র লোডশেডিং এর চাপে এখন অনেকটা ম্লান। পর্যটন নগরী কক্সবাজারের সবগুলো হোটেল মোটেলের চিত্র অনেকটা এমন। দিনের বেলা সূর্যের আলো থাকলেও রাতে তৈরি হয় গুমট পরিবেশ। 5-6 ঘন্টার বেশিও লোডশেডিং হচ্ছে। সো 6 ঘন্টা যদি লোডশেডিং হয়, আমার কাছ থেকে প্রায় আপনার 170 লিটার ডিজেল আমাকে ব্যবহার করতে হচ্ছে। দেশের যে পরিস্থিতি, ডিজেলটা ঠিক মতো তো পাওয়া যায় না। এই গরমের মধ্যে আমরা অন্তত ফাঁকাটা চালু রাখতে না পারি, লাইটটা জ্বালিয়ে দিতে না পারি, এই যে কথা বাদিয়ে দিলাম, তাহলে যারা অনেক কষ্ট করে কক্সবাজার ভ্রমণে আসতেছেন তারা আবার নতুন করে কষ্ট করতেছে। এভাবে চলতে গেলে কক্সবাজার থেকে সরকার যে রাজস্ব পায়